এই দুই ছেলে সুপার শপে এক মহিলাকে একা পেয়ে তার সাথে বাজে আচরণ করে। এই দৃশ্য দেখতে পেয়ে তার হাজবেন্ড সবার সামনেই তাদেরকে অপমান করে। এই অপমানের বদলা নেবার জন্য তারা কতদূর যেতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সিনেমার শুরুতে আমরা ডন এবং সিজু নামের এই দুই ছেলেকে দেখতে পাই। তারা দুজন একদম মানিকচোর। সারাদিন তারা একসঙ্গেই থাকে। তারা পল ভাইয়ের গ্যারেজে কাজ করে, কিন্তু আজ তারা গ্যারেজ থেকে বের হয়ে যায়। মাত্র এই কয়টা টাকার জন্য তারা মাসের প্রত্যেকটা দিন কাজ করতে পারবে না। তারা নতুন এক কাজের সন্ধান পেয়ে গেছে। এবারে তারা দুজন হেলমেট পরে তাদের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যায় সিজু জিএফ তার জন্য অপেক্ষা করছে। সে বারবার সিজুকে ফোন করেই যাচ্ছে, কিন্তু সে তার ফোন তুলছে না। এবারে আমরা সুরেশ নামে আরো একজনকে দেখতে পাই, যার জমি নিয়ে যোশীর সঙ্গে ঝামেলা চলছে। সুরেশ তার জমি যোশীকে দিতে রাজি হয় না, আর এই নিয়ে সে কথা বলতে থাকে। সে যখন এটিএম বুথের কাছে আসে, ঠিক তখনই ডন আর সিজু সুরেশের পথ আটকে দেয়। সিজু তাকে বলে, আরে ভাই, তুমি যোশী ভাইয়ের সাথে কেন শুধু শুধু ঝামেলা করছো? তাকে তোমার জমিটা দিয়ে দাও। সুরেশ তাদের কোনো পাত্তাই দেয় না আর তাদের সেখান থেকে চলে যেতে বলে। কিছু বুঝে ওঠার আগেই সিজু সুরেশের গলায় ছুরি বসিয়ে দেয়। এখানে তারা একদম দিনের আলোতে খোলা রাস্তায় এই কাজ করে বসে। মানুষের চোখ আড়াল করতে ডন তার হাতে থাকা ছাতাটা মেলে আড়াল দিয়ে দেয়। এই সুযোগে সিজু তাকে এটিএম বুথের ভেতরে নিয়ে যায়। এটিএম এর ভেতরে সিজু সুরেশকে শেষ করে দেয়। এরপর তারা দুজন এটিএম এর গেট বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বাজারে একটি কাপড়ের দোকানের উদ্বোধন হচ্ছে। তারা দুজনে সেখানে ঢুকে যায়। এবারে আমরা গিরি নামে আরো একজনকে দেখতে পাই। সে তার স্ত্রী গৌরীর সঙ্গে মন্দির থেকে ফিরছে। তখন সে জয়রাজের ফোন পায়। আসলে জয়রাজ দোকান উদ্বোধনের অনুষ্ঠানের জন্য শিল্পীর ব্যবস্থা করেছিল, কিন্তু দোকানের মালিক তাকে কম টাকা দিচ্ছিল। জয়রাজের ফোন পেয়ে গিরি দোকানে গিয়ে তার পকেট থেকে টাকা বের করে দেয়, আর এর সাথে সাথে দোকানদারকে এক থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আমার ব্যাপারে আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে নাও, তোমার বাকি টাকা তুমি সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে। এই বলে গিরি দোকান থেকে বের হয়ে যায়। সে যাওয়ার পরই দোকানের মালিক ভয়ে তার টাকা আবার তাকে ফেরত দিয়ে দেয়, কারণ সে এতক্ষণে বুঝে গেছে গিরির সাথে ঝামেলা করে এখানে সে টিকে থাকতে পারবে না। আসল কথা হচ্ছে, গিরি, তার কাজিন সজি এবং তার দুই বন্ধু ডেভি ও কুরভে, এরা চারজন একই সঙ্গে কলেজে পড়াশোনা করত। তারা সবাই কলেজে থাকা অবস্থায় সেখানকার ডন ছিল, কিন্তু কলেজ শেষ হবার পর ডেভি বিয়ে করে। তার স্ত্রীও এই একই কলেজেই ছিল। ওইদিকে গিরির বোন কার্তিকাকে বিয়ে করেছে কুরভে। তারা সবাই একসঙ্গে একটা পরিবারের মতোই থাকে। আর বর্তমানে এদের মধ্যে শুধু ডেভি ক্রাইমের অন্ধকার জগতে সক্রিয়। তার আন্ডারে রয়েছে 400-র বেশি লোক। তারা এখন এমন পর্যায়ে চলে গেছে যে এখন তারা ছোটখাটো কোনো ঝামেলায় জড়ায় না, এমনকি তারা অন্য কাউকে বিরক্তও করে না। তবে কেউ যদি ইচ্ছে করে তাদের সঙ্গে ঝামেলা করে, তাহলে তাদের কপালে আসলেই দুঃখ আছে। পুরো ত্রিশূর শহরে গিরির নাম শুনলেই সবাই ভয়ে কাঁপতে থাকে। আজ গিরির বোন কার্তিকার জন্মদিন। গিরি তার স্ত্রী গৌরীকে নিয়ে কার্তিকার বাড়িতে যায়। সবাই সন্ধ্যার পার্টির জন্য প্রিপারেশন নিচ্ছিল। এখানে আমরা কল্যাণীকে দেখতে পাই। সে গিরির কাজিন, আর রিসেন্টলি সে আইপিএস হয়েছে। তারা সবাই একই সঙ্গে গল্পগুজব করছিল। এর পরের সিনে আমরা ডন এবং সিজুকে দেখতে পাই। তারা কিছুক্ষণ পর আবারও সেই এটিএম বুথের কাছে ফিরে আসে। এটিএম এর দরজা দিয়ে রক্ত বের হয়ে আসছিল। রক্ত দেখে তারা এমন ভাব করে যেন মাত্রই তারা এখানে এসেছে। তারা একদম সাধারণ জনগণের মতোই চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকার শুনে সেখানে মানুষ জড়ো হয়ে যায়। একজন দরজা খুলে সুরেশের মৃতদেহ সেখানে দেখতে পায়। এ সময় সিজুর প্রেমিকাও সেখানে চলে আসে। সিজু তাকে বলে, আরে আমি তো তোমার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম, আর এখানে আসতেই এই দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখলাম। ভেতরে কেউ একজন খুন হয়েছে। এখানে সে একদম নিষ্পাপ মানুষের মতো অভিনয় করতে থাকে। যা কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। ডন এবং সিজু পুলিশকে বলে তারা সবার আগে ডেড বডি দেখতে পেয়েছে। তাদের দুজন সহ আরো কয়েকজনকে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশ তাদের স্টেটমেন্ট রেকর্ড করে তাদেরকে ছেড়ে দেয়, আর যাওয়ার আগে তাদেরকে বলে, আমরা না বলা পর্যন্ত তোমরা শহরের বাইরে যেতে পারবে না। ওইদিকে তাদের এলাকায় খুনের খবর গিরি এবং তাদের গ্যাংয়ের সবাইকে হতবাক করে দেয়, কেননা তাদের এলাকায় এমন কাজ হলো অথচ তারা কিছুই জানে না। কে বা কারা দিনের আলোতে এই ঘটনা ঘটালো তারা কিছুই বুঝতে পারলো না। আবার যেই সুরেশের খুন হয়েছে তাকে তারা আগেই চিনত। এবারে তারা বুঝে যায় তাদের এলাকায় নতুন কোনো গ্যাং চলে এসেছে, আর তারাই এই কাজটা করেছে। আবার তাদের যেহেতু সন্ধ্যায় পার্টি আছে, তাই শপিং করার জন্য গৌরী সুপারমার্কেটে যায়, আর সে ফোন করে গিরিকে সেই সুপারমার্কেটে আসতে বলে। ওইদিকে ডন আর সিজুও সুপারমার্কেটে দাঁড়িয়ে আছে। তারা দুজনে গৌরীকে দেখে। গৌরীকে দেখে সিজু হঠাৎ করে গৌরীর কাছে গিয়ে তাকে ব্যাড টাচ করে। গৌরী চিৎকার করে ওঠে। তখন সিজু তাকে সরি বলে। গৌরীও সেখান থেকে চলে যেতে থাকে। এমন সময় গিরি সেখানে চলে আসে। গৌরীকে দেখে সে বুঝতে পারে তার অবর্তমানে কিছু একটা হয়েছে। এবারে গিরির চোখ যায় সিজুর দিকে। সে তাদের দুজনের চেহারা দেখেই বুঝে ফেলে এরা তার স্ত্রীর সঙ্গে বাজে আচরণ করেছে।
গিরি তাদের কাছে যায় এবং তাদের দুজনকে বেশ মারধর করে। এরপর সে গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গতকাল গিরির হাতে মার খাবার পর ডন এবং সিজু এখন সরকারি হসপিটালে ভর্তি। এখানে তাদের সঙ্গে দেখা করার জন্য দুজন ছেলে আসে। এরা হচ্ছে সুরেশের ভাইয়ের ছেলে। সম্পত্তি নিয়ে ঝামেলার কারণে এরাই সুরেশকে খুন করার জন্য কন্ট্রাক্ট দিয়েছিল। তারা ডন এবং সিজুকে তাদের কাজের জন্য 6 লাখ টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে বলে রাখি তারা কিন্তু সাধারণ মেকানিক ছিল, আর সেই কাজ বাদ দিয়ে তারা এখন কন্ট্রাক্ট কিলিং এর কাজ শুরু করেছে। সেই হিসেবে এটাই ছিল তাদের প্রথম কাজ। তারা দুজনে আগের দিনের মার আর অপমানের কথা ভুলতে পারছে না। এবারে তারা সেই অপমানের প্রতিশোধ নেবার জন্য বেরিয়ে যায়। তারা হসপিটাল থেকে বের হয়ে সোজা গিরির বাড়ি খুঁজে বের করে। এবারে তারা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে থাকে। সুযোগ বুঝে যখন গৌরী বাড়িতে একা ছিল তখন তারা দুজনে লুকিয়ে সেই বাড়িতে ঢুকে যায়। বাড়ির কাজের লোককে তারা একটি রুমে তালা দিয়ে আটকে রাখে। তারপর গৌরীর কাছে গিয়ে তাকে ধরে ফেলে। গৌরী ভয়ে একদম হতবাক হয়ে যায়। তারা গৌরীকে ধরে বেঁধে ফেলে। ডন ভিডিও করতে শুরু করে। তারা গৌরীকে ফিজিক্যালি অ্যাসল্ট করে এবং এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সবাই গিরির বাড়িতে জড়ো হয়। যা গৌরীর সঙ্গে হয়েছে গৌরী একদম শকে চলে যায়। তার অবস্থার দিকে তাকিয়ে গিরি তার চোখের পানি ধরে রাখতে পারে না। গিরির মা তাকে বলে, যা হয়েছে সব ভুলে যাও, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মনে রাখবে যখনই তাদের খুঁজে পাবে তাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ডন এবং সিজুর ভিডিও রেকর্ড হয়ে যায়। ডেভি তার দলের প্রতিটি লোককে ডেকে তাদের ছবি দিয়ে দেয় আর যেভাবেই হোক তাদেরকে খুঁজে বের করতে বলে। এত বড় কাজ করার পরেও ডন এবং সিজু একটুও ভয় পায়নি। তারা শহরে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। তারা একেবারে শিওর ছিল যে এতে তাদের কিছুই হবে না। অন্যদিকে কমিশনার পুলিশের সঙ্গে একটি মিটিং করে। কল্যাণীও সেই মিটিংয়ে ছিল। কমিশনার তাকে বলে, আমি জানি গিরি এই ব্যাপারে কোনো মামলা করবে না, তারা নিজেরাই ওই ছেলেগুলোকে খুঁজে বের করবে, কিন্তু তুমি তো শিক্ষিত, তুমি গিরিকে বলো পুলিশ এই দিকটা দেখবে, সে যেন নিজে থেকে কোনো কিছু না করে। এখানে একজন পুলিশ ডেভিকে জানায় যে এটিএম বুথের মার্ডারও এই দুই ছেলেই করেছে। এখন একদিকে ডেভি আর অন্যদিকে পুলিশ সবাই তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এরপর ডেভির এক ছেলে তাকে জানায় যে তার আগে পল ব্রাদার্সের গ্যারেজে কাজ করত। তখন ডেভি পলকে ফোন করে। পল জানায়, আমি জানি না তারা এখন কোথায় আছে বা কি করছে, কিন্তু আমি তাদের ব্যাপারে তোমাদেরকে সবকিছু বলেছি। আমার মনে হচ্ছে তারা ইচ্ছে করেই তোমাদের সঙ্গে ঝামেলা করেছে, যাতে তারা খুব দ্রুতই শহরে পরিচিতি লাভ করতে পারে। পলের কাছ থেকে ডেভি সিজুর ফ্যামিলি কোথায় থাকে সেসব কিছুই জেনে নেয়। এরপর ডেভি তার লোকজন নিয়ে সিজুর বাড়িতে যায় আর তার বাবাকে তুলে নিয়ে আসে। অন্যদিকে ডন ও সিজু একটা পরিত্যক্ত বাড়িতে লুকিয়েছিল। সিজু তার জিএফ এর সঙ্গে ছিল, কিন্তু তার ফোনে বারবার সুরেশের ভাইয়ের ছেলেদের কল আসতে থাকে। তারা এবারে বুঝতে পারে কোনো একটা ঝামেলা হয়েছে। সিজু তার জিএফকে সেখানে রেখেই ডনকে নিয়ে বেরিয়ে যায়। এবারে তারা একটি নতুন ফোন ও সিম কেনে। তারপর সিজু তার বাবাকে ফোন করে। ফোনে সে তার বাবার আর্তনাদ শুনতে পায়। সে এবারে সিজুকে হুমকি দেয়, তুই যত দ্রুত পারিস আত্মসমর্পণ কর, নয়তো তুই তোর বাবাকে হারাবি। সিজু ফোনটা কেটে দেয়। এই হুমকিতে সে মোটেই ভয় পায় না। রাতে যখন ডেভি তার বাড়িতে ঘুমাচ্ছিল, ডন ও সিজু গোপনে তার বাড়িতে ঢুকে পড়ে। তার সকল লোককে সে মেরে ফেলে। তারা ডেভির রুমে গিয়ে তাকে বিছানায় বেঁধে ফেলে। এরপর তারা ধীরে ধীরে ডেভিকে জাগায়। সিজু বলে, তোমার ঝামেলা আমার সঙ্গে, যা করার তুমি আমার সঙ্গে করো, আমার বাবাকে এর মধ্যে কেন নিয়ে আসলে? তারপর তারা ডেভির বন্দুক বের করে। তারা ডেভিকে মেরে ফেলে এবং ডেভির বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডেভির মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়ে। গিরি, পুলিশ ফোর্স সহ সবাই ডেভির বাড়িতে চলে আসে। ডেভির মৃতদেহ দেখে গিরির চোখ রাগে লাল হয়ে যায়। সে বাড়িতে ফেরার পথে গাড়ি থামিয়ে বাইরে নামে। ঠিক তখনই একটি গুলি তার কাঁধে লাগে। ডন ও সিজু লুকিয়ে তার উপরে আক্রমণ করে। গিরিও তার বন্দুক বের করে তাদের দিকে গুলি ছোড়ে, কিন্তু তারা বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। গিরিও তাদের পিছু নিতে থাকে। এইখানে দারুণ একটা চেস সিন ছিল। যাক, এক পর্যায়ে গিরি তার গাড়ি নিয়ে হঠাৎ করে তাদের বাইকের সামনে চলে আসে। তাদের বাইকটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তারা দুজনেই পানিতে পড়ে যায়। এরপর গিরি হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করায়। এই দিকে তার লোকজন এবং পুলিশও ডন আর সিজুর লাশ খুঁজতে শুরু করে, কিন্তু ডন ও সিজুর লাশ কোথাও পাওয়া যায় না। এরপরে বেশ কয়েকটা দিন কেটে যায়। সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু গিরির লোকজন ডন এবং সিজুকে এখনো খুঁজে বেড়াচ্ছে। কুর্ভে সিজুর প্রতিবেশীর সঙ্গে আগেই যোগাযোগ করে রেখেছে। সে নিয়মিত তাদের কাছে যায় আর টাকা দিয়ে আসে, যেন সিজু বাড়িতে ফিরলেই সেই খবর তাকে জানানো হয়। হঠাৎ একদিন কুর্ভে সিজুর বাড়ি থেকে বের হচ্ছে। ঠিক সেই সময় ডন আর সিজু তার সামনে চলে আসে। সিজু তাকে বলে, তুমি সেই আগের দিনের গুন্ডাদের মতো এসব কি করছো? আমার প্রতিবেশীদের টাকা দিয়ে আমাকে খোঁজার চেষ্টা না করে একটু কষ্ট করলেই আমাদের পেয়ে যেতে। এবারে তারা দুজনে মিলে কুর্ভেকে ধরে বেশ মারধর করে এবং তাকে আহত করে। তারা কুর্ভের ফোন থেকে গিরিকে কল করে আর বলে, আমরা এখনো বেঁচে আছি,
গিরি দ্রুত সিজুর বাড়ির দিকে ছুটে যায় এবং পথে কুর্ভের গাড়ি দেখতে পায়। দুজনে মিলে আহত কুর্ভেকে ট্রাঙ্কে বন্ধ করে রেখেছিল। গিরি তাকে হাসপাতালে নিয়ে যায়। তার পরিবারের সবাই সেখানে চলে আসে। পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমন সময় ডাক্তার সবাইকে জানায় সে এখন বিপদমুক্ত। এরপর গিরির মা সবাইকে বাড়ি ফিরে যেতে বলে আর নিজে কুর্ভেকে দেখতে আইসিইউর দিকে রওনা দেয়। কিন্তু লিফটে ওঠার পর সে দেখতে পায় ডন এবং সিজু আগে থেকে সেখানে আছে। তারা গিরির মায়ের ওপরে হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। এই খবর জানতে পেরে গিরি দ্রুত হাসপাতালে চলে আসে। এ সময় একজন তাকে জানায় তোমার মায়ের অবস্থা এখন বেশ ভালো। আর ডন এবং সিজু হাসপাতালের বাইরে পুলিশের কাছে স্যারেন্ডার করেছে। পুলিশ তাদেরকে নিয়ে গেছে। এটা শোনার পর গিরি সঙ্গে সঙ্গে থানায় যায়। ডন এবং সিজু তাকে দেখে তিরস্কার করতে থাকে। তারপরে পুলিশ কমিশনার সেখানে আসে এবং গিরিকে বলে দেখো, নিজের হাতে আইন তুলে নেবার কোনো দরকার নেই। আমি এমন মামলা করব যে তারা জীবনে আর কখনো বের হতে পারবে না। কিন্তু গিরি বুঝতে পারে যে তারা শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্যই স্যারেন্ডার করেছে। সে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। পরের দিনের ঘটনা, পুলিশ সম্পূর্ণ সিকিউরিটির সঙ্গে দুজনকে কোর্টে নিয়ে যায়। গিরির লোকেরাও তাদেরকে মারার জন্য সেখানে চলে আসে, কিন্তু পুলিশের কারণে কিছুই করতে পারে না। ঠিক তখনই কোথা থেকে দুটি গুলি চালানো হয়। সেই গুলির একটা লাগে ডন এবং অপরটি লাগে সিজুর গায়ে। দুজনেই বেশ আহত হয়। কোর্টে হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়। পুলিশ তাদেরকে হসপিটালে নিয়ে যায়। তাদের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু এখানে হসপিটালের বাইরেও গিরির লোকেরা ঝামেলা করতে শুরু করেছে। পুলিশও তাদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। আর এমন সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স এসে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপরে উঠিয়ে দেয়। এতে করে চারিদিকে হট্টগোল শুরু হয়ে যায়। এদিকে কমিশনার আবার সেই রুমে গিয়ে দেখে ডন এবং সিজু সেই রুমে নেই। তারা দুজনেই পালিয়ে গেছে। পুলিশ তাদের খুঁজে বেড়াতে থাকে সম্পূর্ণ শহর জুড়ে। আসল কথা হচ্ছে তারা কিন্তু পালিয়ে যায়নি, তাদেরকে গিরি তুলে নিয়ে গেছে। গিরি তাদেরকে একটি ফ্যাক্টরিতে নিয়ে যায়। গিরির হাতে ধরা পড়ার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। তাদের চোখে মুখে এখনো তামাশার ছাপ স্পষ্ট। গিরি তাদের দুজনকেই খুব খারাপভাবে মারধর করে, তারপর বেঁধে ঝুলিয়ে দেয়। তবুও তাদের মধ্যে কেউই কোনো ভয় পায় না। সিজু বলে, গিরি ভাই, আমি ভেবেছিলাম তুমি আমাদেরকে ফাঁসি দেবে, কিন্তু তুমি তো শুধুমাত্র আমাদেরকে ঝুলিয়ে রেখেছ। আসল কথা হচ্ছে গিরির আসলে প্ল্যানটা ছিল অন্যরকম। এরপর হঠাৎ করে এক বিস্ফোরণ ঘটে। এতে করে ডনের শরীর একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই দৃশ্য দেখে প্রথমবারের মতো সিজু ভয় পেয়ে যায়। নিজের বন্ধুকে এভাবে উড়ে যেতে দেখে প্রথমবারের মতো তার কলিজা কেঁপে ওঠে। সে গিরির কাছে এবারে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও আমরা আরেকটা বিস্ফোরণ দেখতে পাই। গিরি তার দেহটাকেও টুকরো টুকরো করে উড়িয়ে দেয়। গিরির প্রতিশোধ এবারে সম্পূর্ণ হয়। তার পুরো পরিবার এই ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বেঁচে যায়। তারপর সবাই সেখান থেকে চলে যায়। আর এরই সাথে সাথে অসাধারণ এই সিনেমাটার এখানেই সমাপ্তি। তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।